যদি আমরা আর্টিস্টিক প্রোডাক্ট বলি, আমার তো ১,০০০ প্রোডাক্ট আছে। আমরা প্রধানত রবীন্দ্রনাথ নিয়ে এবারে কনসার্ট কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। নজরুলের ব্যাপারটা এখানে এসে পড়ে। তো নজরুল সম্পর্কে যারা দাবি করে তারা কিন্তু আসলে একটু উল্টো দাবি করে যে নজরুল পড়লে নাকি রক্ত গরম হয় ইত্যাদি। আমরা যে প্রচুর উদাহরণ দেখেছি তা না। তুমি বিপ্লব সংগ্রামে নজরুলের বাণী খুব ব্যবহৃত হয় এবং আমাদের এই গত অভ্যুত্থানে নজরুলের বাণী ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, দেয়াল লিখনো হয়েছে এবং রবীন্দ্রনাথও ব্যবহৃত হয়েছে। হয়তো নজরুলের মতো অত ব্যাপক না হলেও ব্যবহৃত হয়েছে। আমরা নিজেরাও আপনি ছিলেন কিনা আমরা নিজেরাও শিক্ষকদের যে প্রসেশন হয়েছিল সেখানে রক্ষা গানে, গানে। নজরুলের গান হয়েছিল। এরকম হয়েছে সব সর্বত্র। কিন্তু আমার ব্যাপারটা হলো এই, আমার কথাটা হলো এই যে ওটা কিন্তু ধরেন আ রবীন্দ্রনাথের সাহিত্যের যেটাকে আমরা বলব নন্দনতাত্ত্বিক এক ধরনের এসেন্স। এসেন্সটা হলো এই যে রবীন্দ্রনাথ তো বাই ডিফল্ট বিপ্লব বিরোধী। হবেই। মানে এরা শুধু রবীন্দ্রনাথ বুঝতে পারছেন? রবীন্দ্রনাথ না। রবীন্দ্রনাথ হলেন আমি যেটা বলি সেটা হলো রবীন্দ্রনাথ হলেন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লিবারাল হিউম্যানিস্ট সাহিত্যিকদের একজন। ধরেন আমার সঙ্গে তুলিত হওয়ার মতো পৃথিবীতে এরকম সাহিত্যিক খুব কমই আছেন। আমরা হয়তো টলস্টয়ের কথা বলব। যে কারণে টলস্টয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে আ এ একাকার বলে পড়ারও একটা রেওয়াজ আছে। তাহলে ওই যে লিবারেল হিউম্যানিস্টিক যে অ্যাটিটিউড যেটা কি করতে চায়? সঞ্চারিত করতে চায়। যেটা অনুভূতিসমূহ মানুষের সর্বোত্তম বিকশিত রূপ যখন জমা হয় আর্টে এবং ধরে নেওয়া হয় যে এটা সঞ্চারিত হবে জনমানুষের মধ্যে। এখন এই জনমানুষের মধ্যে হয়তো সঞ্চারিত হতো যেটা ইউরোপে হয়েছে। যেখানে মানুষের আর্থিক সচ্ছলতা অর্জিত হয়েছে, যেখানে মানুষের শিক্ষার একটা পর্যায় পর্যন্ত সমস্ত মানুষকে নেয়া গেছে। সেখানে হয়তো এই লিবারাল ডিসকোর্স গুলো সঞ্চারিত আসলেই হয়েছে। আমরা ইউরোপে তার প্রমাণ তো পাচ্ছি। আমাদের এখানে যে হয় নাই তার কারণ হলো আমরা তো আসলে আর্থিক দিক থেকেও সেই পর্যায়ে পৌঁছি নাই। আমরা তো আ বা শিক্ষার দিক থেকে বিপুল মানুষকে তো আসলে বাইরে রেখেছি। এখন সেই ক্ষেত্রে এটা লিবারেল ডিসকোর্স আসলে এভাবে সঞ্চারিত হওয়া তো আসলে সম্ভবও নয়। আমরা সেটা যদি দাবি করি, চাই, তাহলে সেটা হবে একদিক থেকে ওই সাহিত্যের কাছ থেকে আমাদের বেশি চাওয়া। কিন্তু আমি বলব যে আমরা যারা মিডল ক্লাস মানে একটা ক্ষেত্রের মধ্যে আমরা কাজ করি, তাদের তো আসলে রবীন্দ্রনাথের বাই দিস টাইম নানান ধরনের পাঠ তৈরি করে নেওয়া দরকার ছিল। যার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রান্তে পৌঁছাতে পারব। মানে এটা কিন্তু রবীন্দ্রনাথের থিওরি নয়। না, না, একদমই তাই। একদম। মধ্যবিত্তে মধ্যবিত্ত আমরা কি করেছি? হ্যাঁ, এক্সাক্টলি রবীন্দ্রনাথ এখন কথা হলো যে আসলে করে না। এখানে যে আমরা একদম ১ম এ একটা বিরোধের কথা দিয়ে শুরু করলাম এবং পরেও একাধিকবার বললাম। সেই বিরোধটার সঙ্গেই বা টেক্সট হিসেবে রবীন্দ্রনাথের সম্পর্ক কি? এটা তো আমরা করেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমরা করেছি। সেটা হয়তো বলা যাবে যে কিভাবে করেছি। কিন্তু যে কথাটা আমি বিশেষ করে বলতে চাইলাম সেটা হলো এই, রবীন্দ্রনাথের মধ্যে এই ১০০ বছর পরে, ১৬৪ বছর পরে কিংবা ১৫০ বছর পরে মধ্যবিত্তের মধ্যবিত্তকে আকর্ষণ করার মতো অসংখ্য উপাদান আছে। তার সাহিত্যের ধরনটাই সেরকম। আমরা জানি যে রবীন্দ্রনাথ রোমান্টিক কবি, রবীন্দ্রনাথ লিবারেল হিউম্যানিস্ট। আমরা জানি যে রবীন্দ্রনাথ ইমাজিনেটিভ। আমরা জানি যে রবীন্দ্রনাথ কাজ করেছেন এমন এক সময়ে যখন ভারতবর্ষে আসলে আধুনিকায়নের ব্যাপারগুলো ঘটছিল। এনলাইটমেন্ট এর হ্যাঁ, একটা এনলাইটমেন্ট এর এই ব্যাপারগুলো ঘটছিল। আমি আমার লেখাপত্রে আ কেতকী কুশারি ডায়সনের একটা অভিজ্ঞতা আমি ব্যবহার করি। ওই যে তার একটা ধাউস বই আছে খুব মূল্যবান ভিন্ন ধরনের রঙের রবীন্দ্রনাথ। তো সেখানে তিনি বলছেন যে তিনি যখন ইংল্যান্ডে পড়তে গেছে তখন তাকে লোকেরা জিজ্ঞেস করত যে, "এই তোমরা যে এখানে ভারতবর্ষ থেকে এসছো এবং তোমাদের বেশ মডার্ন আ ইয়াং লেডি বলে মনে হচ্ছে। তো তোমাদের রোল মডেল কারা ছিল যখন তোমরা বড় হয়েছো?" তো নিশ্চয়ই সীতা, সাবিত্রী এরকম তারা ওই যে পুরাণ থেকে জানে। তো কেতকী লিখছেন যে আমি না, আমি বলতাম যে আমাদের রোল মডেল ছিল গোরার সুচরিতা এবং ললিতা। তো আমরা জানি যে গোরার প্রেক্ষাপটটা হলো 1870s 80s এবং এটা লেখা হচ্ছে 1909 এ। এবং কেতকী কুশারি ডায়সন লন্ডনে পড়ছেন হলো 50s এ 60s এ। তো আমি প্রশ্ন তুললাম যে এটা কি কারণে ঘটতে পারে যে লেট 19th সেঞ্চুরি পার্সপেক্টিভ এ তৈরি করা দুটো চরিত্র সেটা আবার প্রকাশিত হচ্ছে আর্লি 20th সেঞ্চুরিতে এবং সেটা মিড 20th সেঞ্চুরিতে একজন খুবই আমরা বলবো একটু ফরওয়ার্ড ধরনের নারী বলছে যে ওই চরিত্র হলো তার রোল মডেল। এটা কি কারণে করতে পারে? এটা যদি আমরা একটা হিস্ট্রিটা নেই, তাহলে মধ্যবিত্তের প্যারাডাইমের মধ্যে রবীন্দ্রনাথের যে অসাধারণ অ্যাকসেপ্টেন্স আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। পশ্চিমবঙ্গে অনেক বেশি এবং গভীর। বাংলাদেশে তুলনামূলক কম এবং অপেক্ষাকৃত আবেগী এবং
অপেক্ষাকৃত হালকা কেন বুঝি সেটা হয়তো পরে সময় থাকলে বলবো। তো সেটা কেন পায় যেটার একটা ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারবো। আমরা খেয়াল করবো যে রবীন্দ্রনাথ কাজ করছেন এমন এক সময়ে যখন ধরা যাক আমরা লিটারেচারের উদাহরণ হিসেবে যদি বলি, বঙ্কিমের যুগ শেষ হয়েছে। মানে এটা কোট আনকোট কনজারভেটিভ একটা পর্ব পার হয়ে যাচ্ছে এবং তার আগে আমরা মধুসূদনদের যুগ পার করেছি। যেটা ছিল হলো লিবারালিজমের প্রতি কাছা খোলা সমর্থনের একটা যুগ। তারপরে আমরা কনজারভেটিভ একটা সময় দেখলাম এবং রবীন্দ্রনাথ বলতেই হবে ব্যক্তি হিসেবে সৌভাগ্যবান। তিনি এমন এক সময়ে বড় হচ্ছেন যখন এই পর্বগুলো পেরিয়ে ভারতবর্ষের মধ্যবিত্তের একটা আধুনিকায়নের পর্ব চলছে। তার ব্যাপারগুলো অপেক্ষাকৃত সেটেলড হয়েছে যে পশ্চিম থেকে সে কর্তৃক নেবে, সে ভারতকে কর্তৃক আ যোগ করবে এবং আমরা দেখব যে এই যে ভারত এবং পশ্চিম এই দুটোর একটা অসাধারণ কম্বিনেশন পশ্চিমা লিবারেল হিউম্যানিজমের সঙ্গে মিলে রবীন্দ্রনাথের সাহিত্যটা তৈরি করছে। ফলে এই ব্যাপারটা কিন্তু আসলে ওই যে মধ্যবিত্তের ওই যে অংশটা যে লিবারালিজম, এমালজেশন, হ্যাঁ? এবং একই সঙ্গে আধুনিকায়ন সে পশ্চিমকে চায়, আবার একই সঙ্গে ইন্ডিয়াননেস যেটা অসাধারণভাবে মিশেছে রবীন্দ্র সাহিত্যে। হ্যাঁ? রবীন্দ্রনাথকে আসলে এভাবে আপনি প্রত্যেকটা অংশ তো কুড়ি, কুড়ি পড়তে পারবেন। সো এই যে কম্বিনেশনটা এর মধ্য থেকে তার কিন্তু সুচরিতা, ললিতা চরিত্রটা তৈরি হচ্ছে। ফলে অনেক পরে এসে একজন বলতে পারছে যেহেতু ওর মধ্যে একটা মডার্নাইজেশন প্রসেস ক্রিয়াশীল ছিল। ফলে অনেক পরে একজন বলতে পারছে যে এই ২ মেয়ে আমার রোল মডেল যেটা রবীন্দ্রনাথের চরিত্র।